দর্শক স্বাগত জানাচ্ছি এখন প্রকাশ অনুষ্ঠানে। আমি মুন্নাফ রশিদ। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি। মন্থর হওয়া, দেশের ব্যবসা বাণিজ্যের গতি ফিরিয়ে আনা এবং ব্যাংকিং ও আর্থিক খাত সহ অর্থনীতি পুনরুদ্ধারে নানা চ্যালেঞ্জ রয়েছে। গেল কয়েক বছর আগে থেকেই নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়া এই অর্থনীতিকে পুনর্জীবিত করাই এখন মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করাও অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার। দর্শক, এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে এখন কি করা দরকার, অন্তর্বর্তী সরকার কোন বিষয়কে অগ্রাধিকার দিবে, সার্বিক বিষয় নিয়ে আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি অর্থনীতির আগামী। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল জাহিদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমরা যেহেতু অর্থনীতি নিয়ে আজকে আলোচনা করব, অর্থনীতি নিয়েই একটু প্রশ্ন করতে চাই যে আমরা তো দেখেছি, জাহিদ স্যারের কাছে একটু শুরুতে যেতে চাই। আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ সরকারের বিগত এই শাসনামলের মধ্যে অর্থনীতি বেশ ভঙ্গুর অবস্থার দিকে চলে গেছিল শেষের দিকে। বিশেষ করে গত 2 বছর ধরে অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তো এই প্রেক্ষাপটে এখন যে নতুন সরকার আসলো, এই অর্থনীতির যে পুরো ব্যবস্থা ঢেলে সাজাতে আসলে কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ জানাই আমার সম্মানিত সহ আলোচক যিনি আছেন তাকে, এবং আপনার এই প্রোগ্রামের যারা দেশব্যাপী অগণিত দর্শক আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন এই আলোচনা অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে নতুন সরকারের কাছে অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য আমাদের প্রত্যাশাটা কি। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রথম যেটা ইস্যু সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তথাকথিত যেটা ইনফ্লেশন, মূল্যস্ফীতি। তো মূল্যস্ফীতি এটা সাধারণ মানুষকে একেবারে সরাসরি কিন্তু প্রভাব বিস্তার করে। মানে আমি গতকালকে হয়তো 100 টাকা নিয়ে গিয়েছি, একটি হয়তো লাউ কিনলাম বা 1 কেজি আলু কিনলাম, আজকে গিয়ে দেখছি যে আমি 1 কেজি আলু পাচ্ছি না। তো সুতরাং সে কিন্তু আসলে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হন। তো সুতরাং নতুন সরকারের কাছে প্রথম যেটা দাবি বা প্রথম যে প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় যে ইস্যুটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এটা কিন্তু অসহনীয় পর্যায়ে চলে গেছে। আমাদের সবচেয়ে যেটা বড় উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা তারা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে, টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে, এবং তাদের কাছে কিন্তু তাদের পরিবার, তাদের পরিজন, এই সমাজ, রাষ্ট্র, তাদের অভূতপূর্ব প্রত্যাশা রয়েছে। কিন্তু সেই প্রত্যাশাটা তাদের কিন্তু আসলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যখন তারা দেখে যে লেখাপড়া শেষ করলাম, একটা প্রত্যাশিত চাকরি কিন্তু আমি পাচ্ছি না। এই যে শিক্ষিত বেকারের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তো সুতরাং এরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আমরা বলছি যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, দ্যাট মিনস একটা সুনির্দিষ্ট, যেটাকে আমরা বলি 16 থেকে 64 বছর বয়স পর্যন্ত মানুষ কর্মক্ষম জনগোষ্ঠী, এই কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বেশিরভাগ অংশ 40 বছর বা তার চেয়ে নিচে বা 25 বছর বা তার চেয়ে নিচের জনগোষ্ঠী কিন্তু আমাদের এখন বেশি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সুতরাং এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী যখন হচ্ছে কাজের বাইরে থেকে যাচ্ছে, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় যে জিডিপি বা উৎপাদন, মানে দেশজ উৎপাদন যেটা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। 3 নম্বর যে খাতটা সেটা হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের রেমিটেন্স ফ্লো যেটা, এখানে কিন্তু আপনি ঠিকই বলেছেন যে এই সরকার, বিগত সরকারের শেষের দিকে এসে, বিশেষ করে এই যে এই বছরের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে জুন জুলাই মাসে যে টার্ময়েলটা চললো, সংগ্রাম চললো, আন্দোলন চললো, গণ অভ্যুত্থান চললো, এই সময় কিন্তু আসলে আমাদের রেমিটেন্স প্রবাহ একেবারেই তলানিতে এসে গেছে। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ এটা তলানিতে এসে ঠেকেছে। এই বাস্তবতায় আমরা কিন্তু আমদানি রপ্তানির যে পরিসংখ্যান সেটাও কিন্তু সঠিকভাবে পাইনি, এখানে তথ্যের গরমিল হয়েছে। সুতরাং এখানে কিন্তু নজর দিতে হবে। সবচেয়ে বড় যেটা আমি দেখব সেটা হচ্ছে কিন্তু দেখুন,
অর্থনীতির মেরুদণ্ড বলা হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরকে, পুঁজিবাজারকে। আমাদের দেশে পুঁজিবাজার এটি কিন্তু একেবারেই খাদের কিনারায় চলে গেছে, জনগণের আস্থাহীনতায় চলে গেছে। সুতরাং এই সেক্টরটাকে পুনর্গঠন করতে হবে। ব্যাংকিং খাতে যদি আমি আসি, এখানে একেবারেই আমাদের হচ্ছে ব্যাংকিং পরিষেবার যে আওতা, এটা কিন্তু 25%-এরও নিচে। 100 জন মানুষ আছে, তার মধ্যে শতকরা 25 জন মানুষ আছে তারা কিনা হচ্ছে ব্যাংকিং সেবার আওতাভুক্ত, আর শতকরা 75% মানুষ আছে তারা হচ্ছে ব্যাংকিং সেবার বাইরে কিন্তু আছে। সুতরাং এই বিশাল জনগোষ্ঠী 20 কোটি বা 18 কোটি যাই বলি না কেন, এদের মধ্যে যদি আমি দেখি যে 14-15 কোটি মানুষ হচ্ছে ব্যাংকিং সেবার বাইরে, তাহলে হচ্ছে আমাদের কিন্তু আসলে কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছি না। আর এই ব্যাংকিং বিমা খাতে সবচেয়ে বড় যেটা এখন সমস্যা এসে দাঁড়িয়েছে, খেলাপি ঋণের উচ্চ হার, তারপরে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক যে সংস্কার সেটা কিন্তু নাই, আইন শৃঙ্খলা যেগুলো আছে, যে আইন আছে সেটার সঠিক এনফোর্সমেন্ট নাই, এবং এ কারণে আমাদের হচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মানুষের আস্থা একেবারেই উঠে যেতে বসেছে। সুতরাং নতুন সরকার আমরা প্রত্যাশা করি যে এই ইনস্টিটিউশনাল যে সংস্কার আছে এগুলো তো এর পাশাপাশি অগ্রাধিকার হিসেবে যেটা দেখবে সেটা হচ্ছে মানুষের জনজীবনে যে শৃঙ্খলা আছে, তথা তাদের পারচেজিং পাওয়ার অথবা হচ্ছে মূল্যস্ফীতি কমানো এবং হচ্ছে বেকারত্ব দূর করার ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে। দেখছেন এখন প্রকাশ। এবার একটু হাতেম ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে বিশাল আন্দোলন চলে গেল, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো, এই যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে আসলে উৎপাদন খাতে কি ধরনের সমস্যা হয়েছিল, বাধা কি ধরনের বাধা হয়েছিল, এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের কি ধরনের সমস্যা হয়েছিল, এখন কি অবস্থা আছে, সার্বিক পরিস্থিতি একটু শুরুতে আপনার কাছ থেকে একটু ভূমিকা জানতে চাই। দেখেন, যে কোনো প্রকার আন্দোলন বলেন বা যে কোনো কিছুর এই ধরনের ঘটনায় ব্যবসা বাণিজ্য অর্থনীতি তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই, কিন্তু তারপরেও যেটা অর্জন হয়েছে সেই যেটা আমরা অর্থনীতির দিক থেকে যেটা ক্ষতিগ্রস্ত তার চেয়ে অনেক বেশি প্রাপ্তির জায়গাটা অনেক বড়, এবং সেটাকে অবশ্যই এটা অভূতপূর্ব একটা বিজয়, এবং এটা তরুণ ছাত্র সমাজ এবং জনগণের বিজয়। তো এই বিজয়কে আমরা অবশ্যই অভিনন্দন জানিয়েছি শুরু থেকেই। তো এখন উনি যেটা বলছিলেন যে মূল্যস্ফীতির কথাটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য। তো মূল্যস্ফীতিটা দেখেন, ইতিমধ্যেই আপনি যদি বাজারে লক্ষ্য করেন, এমনি তো সাপ্লাই চেনে কিছু ডিসরাপশন তো হয়েছেই এই কয়দিনে, যার কারণে অনেক কিছুর স্বল্পতার কারণে কিছুটা মূল্যের সমস্যা হয়েছে, মূল্য বৃদ্ধি ঘটেছে, বাট ওভারঅল সব কিছুর মূল্য কিন্তু এখন কমছে এবং কমবে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য কমবে। কেন কমবে? সে মনে করেন রংপুর থেকে একটা পণ্য ঢাকা পর্যন্ত পৌঁছতে রাস্তায় বহু জায়গায় যে চাঁদাবাজিটা হতো সেই, এবং সাধারণত ঢাকা শহরের টোটাল শহরের বড় একটা কেন্দ্রস্থল হচ্ছে কারণ বাজার। আমার জানা মতে এখানে আমরা যেটা শুনেছি, প্রতিদিন রাতে 1.5 কোটি টাকার মতো এখানে চাঁদা উঠত। তো এখন এই 1.5 কোটি টাকার চাঁদাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন রাস্তাঘাটে যে চাঁদা সেটাও বন্ধ হয়েছে। এইটাকে যদি সরকার জাস্ট ধরে রাখতে হবে, এইটার কন্টিনিউশন থাকবে, কোনো চাঁদাবাজি কোথাও চলবে না। যদি এটা হয় মূল্যস্ফীতি এমনি কমে যাবে। আর বের করা দরকার এই 1.5 কোটি টাকা কারা নিত, কারা এর বেনিফিশিয়ারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবার আসেন আমাদের যে অর্থনীতি বা আমাদের ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ক্ষতি অনেক হয়েছে আমাদের এই বিগত সময়টায় ক্ষতি হয়েছে, এবং সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে, আমি কন্টিনিউয়াস গত বেশ কিছুদিন যাবতই বলছি এটা, যে এই সময়ে আমাদের নেক্সট সিজনের অর্ডারগুলি পিক করার সময়, এই সময় যখন আমরা যোগাযোগ বিচ্ছিন্ন, তখন স্বাভাবিকভাবেই বায়াররা একটা অন্ধকারে ছিল এবং তারা অন্য দেশে অন্য জায়গায় এই অর্ডারগুলি প্লেস করেছে। তো যখন একটা পর্যায়ে একটু স্বাভাবিক হলো মাঝখান দিয়ে, যে ওই যে কারফিউ দিয়ে একটা অবস্থান তৈরি হলো, তখন আমরা বায়ারদেরকে বললাম যে না, পরিস্থিতি কন্ট্রোলে চলে আসছে, তোমরা করো। তারা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে, তারা বলছে না, ওয়েট এন্ড সি, এখনও তোমাদের অবস্থা স্বাভাবিক হয়নি বা আরও সামনে কিছু রয়ে গেছে। তো তারা কিন্তু কোনোভাবেই আস্থা নিতে পারছিল না। তো পরবর্তীতে যখন 5ই আগস্টে এটা কি 5ই আগস্টের আগের ঘটনা বলছি, 5ই আগস্টের পরে 2-3 দিনও তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, কি হবে এরপরে কি।
তো যখন ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন তখন মনে হয় যেন বায়ারদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে, কারণ তারা এবং তখন আমার বিকেমির আমাদের এক ভাইস প্রেসিডেন্ট ওই সময়ে ইউরোপে কোনো একটা প্রোগ্রামে ছিল এবং সে ওখান থেকে আমাকে প্রতিদিন রাতে রিপোর্ট দিত যে ওখানে সবাই উৎফুল্ল বায়াররা, এবং খুব যে তারা বলতেছে যে না এখন এইবার একটা জায়গায় তোমরা আসছো, কারণ ডক্টর ইউনূস সারা বিশ্বে কিন্তু একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, একজন সারা বিশ্বের রাজনীতিবিদ বলেন, সারা বিশ্বের মানুষের কাছে বলেন সমাদৃত, খুবই জনপ্রিয়। আমি আবারও যার কারণে সবাই আশাবাদী যে তার নেতৃত্বে এখন বাংলাদেশের ব্যবসাটা। এই বিষয়ে আসছি হাতেম ভাই আপনার কাছে একটু ছোট্ট বিরতি নিয়ে। দেখছেন এখন প্রকাশ। হাতেম ভাই, যে আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে বায়াররা একটা আস্থা ফিরে পেয়েছে যখন ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। তো এই জায়গায় যে বিষয়টা একটু জানার ছিল যে এই যে পোশাক রপ্তানির ক্ষেত্রে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিকভাবে যে একটা ইমেজ রয়েছে, এটাকে কি ব্র্যান্ড ইমেজ হিসেবে পোশাক খাত কি ব্যবহার করবে, নাকি এই জায়গাটা কোনো ধরনের বেনিফিট আছে? দেখেন, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো এটাই যে ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেলেন, এরপরে তার মতো একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের স্বার্থে বিশ্বের বিভিন্ন জায়গায় দূত হিসেবে না করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা সরকার নিয়েছে বা যেই ধরনের আচরণ করেছে, এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। এবং আমরা বঞ্চিত হয়েছি তার দ্বারা যে বেনিফিটটা ব্র্যান্ড ইমেজ কাজে লাগাতে পারতাম, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। এখন সময় আসছে, এখন তার এই ব্র্যান্ড ইমেজটাকে কাজে লাগিয়ে আমাদের বিশ্বাস যে আমরা কিছু একটা অন্তত এই রপ্তানি খাতে আমরা একটা বিশেষভাবে বেনিফিটেড হতে পারি। মানে আমরা যতটুকু জানি যে তৈরি পোশাক সব থেকে বড় গন্তব্য হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমি সেটাই বলছিলাম যে আমাদের যে মূল ডেস্টিনেশনটা হচ্ছে ইউর মার্কেট এবং আমেরিকান মার্কেট, এবং সেখানেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়, সারা বিশ্বে জনপ্রিয়। তো সেখানে তার নানা রকমের আইডলগুলি, বিষয়গুলি তারা বিভিন্ন দেশে কিন্তু গ্রহণ করেছে এবং সেখানে উদাহরণ হিসেবে তারা সেগুলিকে নিয়েছে। তো সেই রকম একটা ব্যক্তি যখন বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের ব্যবসার বিষয়গুলি নিয়ে আলোচনায় বসবে, স্বাভাবিকভাবেই সেখানে কিছুটা অন্তত অর্জন আমরা পাবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমাদের বায়াররাও কিন্তু এটা নিয়ে খুব আগ্রহী। যে সেই পরিস্থিতিটা কি এখন বুঝতে পারছেন? আমরা তো এটা সবসময় বুঝতে পেরেছি এবং এখনো তো আমরা খুব এই জায়গাটাতেই খুব আশার সঞ্চার হয়েছে যে তার ব্র্যান্ড ইমেজকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি খাত অনেক কিছুই সামনের দিনে করতে পারে। কারণ আপনি দেখেন যে নেগোসিয়েশন, আমাদের জিএসপি বাতিল হয়েছে আমেরিকাতে, ইউতে আমাদের মিডল ইনকাম, আমরা এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে সেখানেও আমাদের নানা রকমের সংকট আছে। এই সংকটগুলি কাটিয়ে ওঠার জন্য ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি আমাদের জন্য একটা সম্পদ, আমাদের জন্য একটা ব্র্যান্ড, এটাই আমাদের সামনে আসার আলো। জি জাহিদ স্যার, আপনার কাছে একটু জানতে চান, এই একই প্রসঙ্গে একটু জানতে চাই যে হাতেম ভাই যেভাবে বলছিলেন যে ডক্টর ইউনূসের যে ব্র্যান্ডিং ইমেজ রয়েছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে, এটা কি আসলে আমাদের অন্য যে সেক্টরগুলো রয়েছে অর্থনীতি, তিনি তো একজন অর্থনীতিবিদও, সেই জায়গা থেকে আমাদের কোনো মানে জাতীয় পর্যায়ে কোনো মানে বেনিফিট আছে কিনা, লাভ আমরা পাবো কিনা, ফলাফল পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আসলে তাদের ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদের জন্য শুভকামনা জানাই। তবে প্রত্যাশা খুব বেশি রাখা উচিত না, কারণটা হচ্ছে যে আদতে দেশটা কিন্তু পরিবর্তন হয়নি, সরকারটা পরিবর্তিত হয়েছে। হুট করে কিন্তু যে বৈশ্বিক যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যায়নি। তো ফর এক্সাম্পল হচ্ছে 2023 সালে যে পরিমাণ পণ্য আমরা রপ্তানি করতাম, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসার কারণে 100 টাকার পণ্য রপ্তানি এটা 200 টাকা হয়ে যাবে, এরকম কিন্তু হয়তো আমরা যদি প্রত্যাশা রাখি তাহলে হয়তো আমাদের ঠিক হবে না। এছাড়া আন্তর্জাতিকভাবে যে বাজারগুলোতে মূল্যস্ফীতি আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে ম্যাক্রো ইকোনমিক যে কন্ডিশন, সামষ্টিক অর্থনীতি যেটা গ্লোবাল যে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, সেগুলোকে আমাদেরকে কনসিডার করতে হবে। জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধের দামামা কিন্তু কমার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা। হালে হয়তো আমরা আরো দেখতে পাচ্ছি যে ইরান এবং ইসরায়েল তারা হয়তো যুদ্ধ পরিস্থিতির মুখোমুখিতে চলে গেছে। এদিকে তো ইউরোপে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আছে এবং ছায়া যুদ্ধ যেটা সেটা বিশ্বব্যাপী কিন্তু চলছে। তো সুতরাং
এরকম একটি চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যেটা বৈদেশিক বাণিজ্য বলি, সেখানে যে হুট করে যে আমরা খুব বেশি উল্লম্ফন দেখতে পাবো সেটা নাও হতে পারে। আপনি জেনে থাকবেন যে ইউরোপের বাজারে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে, এগুলোতে মূল্যস্ফীতি কিন্তু প্রকট। তো সুতরাং আমাদের যে প্রবাসী আয়, এখানেও কিন্তু আসলে যে খুব বেশি মাত্রায় তারা পাঠাতে পারবেন সেটা না। তবে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ইউনূস, ওনার যে ব্যক্তি ইমেজ আছে, অনেক দেশে আমরা যখন বিদেশে গিয়েছি, এটাই সত্যি, আপনাকে ফ্রাঙ্কলি স্পিকিং, সেটা হচ্ছে যে আমাদের দেশেরও নাম কিন্তু অনেকেই জানে না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বাইরের দেশে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখানেও কিন্তু আমার প্রফেসর প্রথমে বাংলাদেশ, এই দেশ কোথায়, এটা বলে আমরা নেইবার কান্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রতিবেশী একটি রাষ্ট্র। কিন্তু পরবর্তীতে যখন বলা হলো যে না, আমরা ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসের দেশের মানুষ, তিনি চিনতে পারলেন। তো সুতরাং আপনি প্রাচ্য থেকে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য বলেন, দূরপ্রাচ্য বলেন, সব জায়গাতে হচ্ছে প্রফেসর ইউনূস, তিনি হচ্ছেন একজন উজ্জ্বল নক্ষত্র। তো সুতরাং তার এই ব্যক্তি ইমেজটাকে খাটিয়ে ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের থেকে তিনি হচ্ছে প্রবাসী শ্রমিক যারা, এদেরকে তিনি নেবেন। এবং আপনি খেয়াল করেছেন যে এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে মাত্র 6 দিনে মালয়েশিয়া থেকে শুধুমাত্র $130 মিলিয়ন প্রবাসী আয়, রেমিটেন্স, যেটা আমরা দেখছি যে এই অন্তর্বর্তী সরকার মানে ক্ষমতায় আসার পরে আমাদের আর্থিকভাবে যে সুদিন ফেরার কথা, তার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই এইসব বিষয়ে আরো আলোচনা করব। এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে, নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। শুরুতেই জাহিদ স্যারের কাছে যেতে চাই যে এই যে আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন, ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই সময়ে আমরা দেখেছিলাম যে নেট বন্ধ ছিল বা বিভিন্ন ধরনের যে যোগাযোগ ব্যবস্থা সেগুলোও ভেঙে পড়েছিল। সব মিলিয়ে আমাদের যে উৎপাদন সেক্টর রয়েছে সে খাতে যে ক্ষতি হয়েছে এবং সার্বিক রপ্তানিতে যে ধরনের প্রভাব পড়েছে নেতিবাচক, এই অবস্থায় উদ্যোক্তাদের বা দেশীয় রপ্তানিকারক যারা আছে তাদেরকে যে প্রণোদনার ব্যবস্থা থাকা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয় এই পরিস্থিতিতে? ধন্যবাদ আপনাকে। যেহেতু 5ই আগস্ট বা তার কাছাকাছি সময়ে যে মানে ক্ষয়ক্ষতির কথা বলছেন, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেটাতে হচ্ছে জীবনহানি ঘটেছে। তো সুতরাং যেহেতু সুযোগ এসেছে, আমি সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত অবস্থায় আছেন। তারপরে যেটা বলতে চাই যে দেখুন, ব্যবসায় গতি ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে, আয় বাড়াতে হবে। আয় বাড়ানোর জন্য হচ্ছে উৎপাদন করতে হবে, উৎপাদনের জন্য পরিশ্রম করতে হবে, এবং উৎপাদনের জন্য যে সবচেয়ে বড় যে দরকার যে কাঁচামাল, অথবা এক কথায় বলতে গেলে যে ক্যাপিটাল এবং হচ্ছে আপনার শ্রম, এই দুটোর যে একটা মানে মিথস্ক্রিয়া, এই দুটো যদি সঠিক পর্যায়ে না ঘটাতে পারি তাহলে উৎপাদন হবে না। আপনি জানেন যে আমরা বাংলাদেশ ক্যাপিটাল ডেফিসিট কান্ট্রি। আমাদের উৎপাদনের জন্য যে পরিমাণ টাকা দরকার হয় সে পরিমাণ আমাদের ইন্টারনাল সোর্স থেকে আসে না। তো সুতরাং আমরা কিন্তু এফডিআই বলেন অথবা পোর্টফোলিও বিনিয়োগ বলেন, আমরা কিন্তু বাইরের দেশ থেকে সবসময় বৈদেশিক বিনিয়োগ এটা ইনভাইট করি। তো সুতরাং এই যে ক্যাপিটাল ডেফিসিট কান্ট্রি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যেহেতু শ্রমবাজারে একটা অস্থিতিশীলতা আছে, বেকারত্ব আছে, সুতরাং হুট করেই যে আমাদের উৎপাদন খুব বেশি মাত্রায় বেড়ে যাবে এটা প্রত্যাশা করছি না। কিন্তু সাথে সাথে আপনি যে প্রশ্নটা করলেন যে ব্যবসায়িক গতি ফিরিয়ে আনার জন্য যে প্রণোদনা বলে অর্থনীতিতে তেমন কিছু নাই, এটাকে আমরা বলি সাবসিডি। তো এখন এই সাবসিডিটা সাধারণত আমরা যদি এটা উৎপাদনশীল খাত হয় সেখানে হয়তো আমরা রিকমেন্ড করি, অথবা যে সমস্ত ভঙ্গুর খাত আছে, যেমন ধরেন যারা অশীতিপর বৃদ্ধ আছে, বিধবা আছে, বেকার আছে, তাহলে বেকারদেরকে হয়তো আমরা সাবসিডাইজ করি, ভাতা দেই। যারা হচ্ছে বৃদ্ধ আছে, বিধবা আছে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদেরকে হয়তো আমরা দিতে পারি। কিন্তু ব্যবসা ক্ষেত্রে সরাসরি সাবসিডি দেওয়া, এখানে এটার আসলে মানে আমরা নেট বেনিফিটটা যদি আমরা হিসাব করি তাহলে হয়তো দেখব যে না,
এখানে সোশ্যাল কস্ট অথবা ডেড ওয়েট লস বলি আমরা, এটা হয়তো তুলনামূলকভাবে বেশি। আপনার জানা থাকা উচিত, আপনি যদি বিটটা কাভার করেন আবার সেটা হচ্ছে করোনা মহামারীর সময় কিন্তু আমাদের যে ব্যবসায়ী যে সেক্টরটা ছিল বলে তাদের দাবির প্রেক্ষিতে একাধিকবার কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর ফলে কিন্তু আমাদের এটা সচল ছিল বটে, কিন্তু নতুন করে যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তা হয়নি। নতুন করে যে জিডিপি ফর এক্সাম্পল 6 থেকে 7% হয়ে গেছে অথবা 7 থেকে 8 হয়েছে, এরকম কিন্তু আমরা দেখিনি। তো সুতরাং মানে প্রণোদনা বা সাবসিডির যে প্রত্যক্ষ বেনিফিট, এটা যদি আমরা জিডিপিতে না দেখাতে পারি এবং হচ্ছে সাধারণ জনমানুষ যদি, আমি আপনাকে প্রণোদনা দিলাম, এর ফলে ব্যবসায় উন্নতি হয়েছে, দ্রব্যমূল্যের দাম কমেছে এবং সাথে সাথে বিজনেসের প্রফিটও হয়েছে, এটাকে আমরা বলি উইন উইন সিচুয়েশন। এই সিচুয়েশনটা যতদিন পর্যন্ত আমরা এনশিওর করতে না পারছি, একপাক্ষিক প্রণোদনা দেওয়ার পক্ষপাতী আমি ব্যক্তিগতভাবে না। কিন্তু প্রণোদনা না দিলেও তো দেখা যাবে যে মানে ব্যাংকে যে তারল্যের যে বিষয়গুলো আছে, এখানেও তো একটা বড় ধরনের, কারণ যারা রপ্তানি করে তাদের সাথেই তো সব থেকে বেশি লেনদেন হয় ব্যাংকিং সেক্টরে, বা এই জায়গাটা কি একটু সমস্যা হতে পারে না? এর চেয়ে আমি বিশেষভাবে রিকমেন্ড করব বা আমি বলতে চাই ফোকাস করব, আলোকপাত করব, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যে তছরুপ হয়েছে, লুটপাট হয়েছে। আপনারা সাংবাদিক বিন্দু যারা আছেন, আপনারা তো আরো ভালো জানেন আমাদের থেকে, সেটা হচ্ছে শুধুমাত্র ইসলামিক ব্যাংক থেকেই এই একটা গ্রুপ 50,000 কোটি টাকা নিয়ে গেছে। একটা বিশেষ গ্রুপ আছে, তাদের আন্ডারে যে 7টা ব্যাংক আছে, তারা আজকে অথই সাগরে হাবুডুবু খাচ্ছে। তাদের তারল্য সংকটটা এত বেশি। আপনি চিন্তা করেন যে অন্যান্য যে ব্যাংকগুলো আছে তাদের কিন্তু একই অবস্থা। আমাদের খেলাপি ঋণ, যেহেতু প্রশ্নটা উঠালেন, দেখুন এটা হচ্ছে জুন মাসের স্থিতি ছিল 1,82,000 কোটি টাকা, 1,82,000 কোটি টাকা, এবং মার্চ থেকে মানে এপ্রিল মে জুন এই 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 36,000 কোটি টাকা। বৈশ্বিক মানদণ্ড যেটা, সেটা হচ্ছে আপনার 2%-এর কাছাকাছি, এবং সর্বশেষ 1,82,000 কোটি টাকা হচ্ছে যে, আমি সেটাই বলছি যে এটা কিন্তু প্রকাশিত। অপ্রকাশিত গুলো হিসাব করলে আমাদের মাননীয় গভর্নর নতুন নিয়োগপ্রাপ্ত, ওনাকেও শুভকামনা জানাই। ওনারই তথ্য কিছুদিন আগে উনি লিখেছেন এবং বলেছেন যে আমরা যদি প্রকাশিত অপ্রকাশিত সবকিছু হিসাব করি, এটা 4.5 লক্ষ কোটি টাকা হয়ে যাবে। অনেক বেশি। যদি বাস্তবতা হয়, আমি রিকমেন্ড করবো, আপনি যেহেতু মানে কাছাকাছি প্রশ্ন করলেন, যে না, প্রণোদনা না দিয়ে এই ব্যাংকিং খাতকে যারা তছরুপ করেছে, টাকা পাচার করেছে, এগুলো ফেরত আনার ব্যবস্থা করেন, এগুলো উদ্ধার এবং করা, এগুলো জনগণের মধ্যে বিলিয়ে দেন অথবা সাবসিডি আকারে দেন। এগুলো বিজনেস পিপল যারা আছেন তারা এটাকে ইউটিলাইজ করুক এবং দেশের সেটা সবথেকে বেশি মঙ্গল ভালো হবে। দেখছেন এখন প্রকাশ। হাতেম ভাইয়ের কাছে একটু আসতে চাই যে এই একই প্রসঙ্গে যে আমরা দেখেছি যে এই চলতি বছরের শুরু থেকেই রপ্তানি খাতের উপরে যে প্রণোদনা দিয়েছিল সরকার, অব্যাহত ছিল, সেটি কমিয়ে আনার আমরা দেখেছি চিত্র। ফেব্রুয়ারি থেকে সেটা কার্যকর হয়েছে এবং এই লাস্ট জুনের 30 তারিখেও মনে হয় আমরা দেখেছি যে সর্বশেষ আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই যে ক্ষতি হলো এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে, যে রপ্তানি খাতে যে উৎপাদন বাধাগ্রস্ত হয়েছিল, ক্ষতি হয়েছিল, আবার এই যে মানে প্রণোদনা কমিয়ে আনার যে সিদ্ধান্ত অব্যাহত আছে, এই জায়গাটাই আসলে আপনাদের বক্তব্যটা কি? আচ্ছা, প্রথমে আমি আমার প্রফেসর সাহেবের সাথে একটা জায়গায় একমত পোষণ করছি যে ব্যাংকিং খাতে যে লুটপাটটা হয়েছে, অর্থ পাচার হয়েছে, এগুলির ফেরত আনার ব্যবস্থা করা হোক, এবং কারা করেছে যে তো দৃশ্যমান। এবং একই সাথে যে এই যে টাকা পাচার হয়েছে একটা গ্রুপের, সেই পাচার নিয়ে কোনো তদন্ত করা যাবে না, কোনো কিছু পত্র পত্রিকায় লেখা যাবে না। যেই আদালত, যেই বিচারক এই রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো সময় আসছে। এবার আসি যে উনি যেটা বলেছেন যে প্রণোদনার কথাটা, প্রণোদনার সাথে এই ব্যাংকের তছরুপের কোনো সম্পর্ক নাই, বা ব্যাংকের এই টাকা পাচার সেইটা ফেরত আনলেও প্রণোদনা যেই কারণে দেওয়া হচ্ছে সেটার কোনো পরিবর্তন হবে না। প্রণোদনা কেন দেওয়া হচ্ছে? প্রথমত দেখেন যে প্রণোদনা কি শুধু বাংলাদেশেই দেয়? তা তো না। পৃথিবীর আপনি প্রত্যেকটা দেশেই, যারা এরকম রপ্তানিমুখী দেশগুলি, বড় বড় দেশ, ইন্ডিয়ার মতো দেশ, চায়নার মতো দেশ, ভিয়েতনামের মতো দেশ, তারাও কিন্তু প্রণোদনা দিচ্ছে। মানে সেখানে প্রণোদনাটা একটু ভিন্ন আকারে।
যেমন একটা উদাহরণ দিই, ভারতে প্রণোদনা কিভাবে দিচ্ছে, তারা বলছে যে শুরু থেকে কেউ যদি ইনভেস্ট করে জায়গা কিনে, জায়গা কেনার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন চার্জ গভর্নমেন্ট ফি মাপ, সেটা এরপরে জায়গা কিনে যখন সে এখানে ইনভেস্ট করে কোনো শিল্প কলকারখানা করবে, শ্রমিকের বেতনের ছেলেতে পুরুষের জন্য 5,000 রুপি, মেয়েদের জন্য 6,000 রুপি করে 5 বছর সরকার দিবে, প্লাস ইনভেস্টমেন্টে যত টাকা লাগবে, সে মনে করেন 100 কোটি টাকা একজন নিয়ে ইনভেস্ট করেছে, সরকার সেখানে কোনো কোনো রাজ্যের জন্য 30%, অর্থাৎ 100 কোটির মধ্যে 30 কোটি সরকার 5 বছরে ব্যাংকে রিফান্ড করবে, আর কোন কোন রাজ্যে 40 কোটি রিফান্ড করবে। তারপর বিদ্যুৎ বিলে তাদের জন্য ছাড় আছে, ইন্টারেস্ট রেটে তাদের জন্য ছাড় আছে। সর্বশেষ তারা যখন কোনো কিছু এক্সপোর্ট করবে, সেই এক্সপোর্টের বিপরীতে সেখানে বলা হয়েছে 3.88% অথবা 11 রুপি, হুইচ ইজ লোয়ার, সেই পরিমাণের একটা অ্যামাউন্টের একটা বন্ড তাদেরকে দিবে। তো ধরে নিলাম টাকাটাই লোয়ার, তো টাকাটা যদি হলো তাহলে 11 রুপি করে পাচ্ছে। একজন রপ্তানিকারক যদি সে 1 লক্ষ কেজি সুতা রপ্তানি করে কোথাও, তাহলে সে 11 লক্ষ রুপির একটা কাগজ পাবে, বন্ড পাবে। এই বন্ডটা সে অন্য যে কোনো জায়গায় তার আমদানির ক্ষেত্রে সেইটার এইটা দিয়ে সেই আমদানির যে ডিউটি আসে বা ট্যাক্স আসে সেটা পরিশোধ করবে, অথবা সরকারের যে কোনো খাতে সে এইটা দিয়ে তার অ্যামাউন্টটা পরিশোধ করতে পারবে। তার যদি কিছু না থাকে তাহলে সে বন্ডটা অন্য যারা কমার্শিয়াল ইম্পোর্টার তার কাছে ওইটা বিক্রি করতে পারবে। এই ধরনের কিন্তু সুবিধা রয়েছে, এই ধরনের অনেক সুবিধা কিন্তু সবগুলি দেশেই আছে। তো এবার আসেন আমরা কি দিচ্ছি, আমি একটু উদাহরণ দিই। আমি এর আগে আপনাদের টিভিতে বা অন্য টিভিতে এটা বলেছিলাম, ঠিক গত জুলাইয়ের 15 তারিখে যখন এই আন্দোলনটা শুরু হলো, আন্দোলনের ঠিক 1 দিন বা 2 দিন আগে কোরিয়ান মার্কেটে আমার একটা রপ্তানির জন্য এক বাইরের সাথে আমি একটা অর্ডার নেগোশিয়েট করলাম $10.5 লাখ। সেই $10.5 লাখ যেহেতু এটা নতুন বাজার, সেখানে আমার আমি হিসাবটা দিয়েছিলাম $33,000 আমি ইনসেন্টিভ পাইতাম, বর্তমানে যে রেট আছে এই রেটে। আর যদি আমি দেশীয় সুতা ব্যবহার না করে ইন্ডিয়া থেকে সুতা, এই হিসাবটা নিয়ে আমি নিউজ করেছিলাম, আপনারই বক্তব্য প্রচার করেছিলাম, আমি ইন্ডিয়া থেকে সুতা আনি, তাহলে আমি $54,000 আমি সেভ করব এখনই, আর ওই $33,000 পাবো 1.5 বছর পরে গিয়া। তাহলে আমি কোনটা করব? ডেফিনেটলি আমার এখনই যেটা $54,000 সেভ, আমি ওটাতে যাব। এই গতকালকে আরেকটা একটা অর্ডার আমার সাথে ফাইনাল হয়েছে, এটা ইউকের একটা বায়ারের, প্রায় $3.64 মিলিয়ন, অর্থাৎ $36,40,000 আমি হিসাব করছি। এটার মধ্যে আমি যদি ইনসেন্টিভ পাই 1.5% বর্তমান যে হার আছে নগদ সহায়তা বা প্রণোদনার, তাতে গিয়ে আমি $54,000 মতো আমি প্রণোদনা পাবো। আর যদি আমি ইন্ডিয়ার সাথে আমি সুতার এটা ফাইনাল করছি, 5,90,000 কেজি সুতা লাগবে। তার মানে জাস্ট হিসাবটা একটু দিয়ে নিই, শেষ করে নিই। 5,90,000 কেজিতে আমি $1,94,000 আমি এখনই কেনার ক্ষেত্রে আমি সাশ্রয় করব। তাহলে এখন আমি যদি দেশীয় সুতাটা না কিনা ইন্ডিয়ার থেকে আনি, পরিণতি কি হবে? আমার এইটার বিপরীতে $13 লক্ষ আমার কিন্তু বিদেশে চলে যাবে ওই সুতাটা আনতে। আর যদি আমি দেশে কিনতাম তাহলে কিন্তু এই $13 লক্ষ আমার রিজার্ভে থাকতো, সেখানে আমার রিজার্ভ করতেছে, দেশীয় যে কারখানার মালিকরা আছে তারা ডলারের ক্রাইসিস আরো বাড়তেছে। তো তাহলে উনি যে বললেন যে কোনো বেনিফিট নাই, এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এবং এই আপনি যদি কোভিড সিচুয়েশনের কথা উনি বলেছেন যে কোভিড সিচুয়েশন যে প্রণোদনা দিয়েছে তাতে কি উপকার হয়েছে? তাতে উপকার হয়েছে এদেশের ইন্ডাস্ট্রিগুলি বেঁচে আছে, এখনো টিকে আছে, বন্ধ হয়ে যায় নাই, আদারওয়াইজ বন্ধ হয়ে যেত। কোভিডের পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ, এইসব যুদ্ধের কারণে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার মতো উপক্রম হয়েছে। আমি বারবার বলেছি ইন্ডাস্ট্রিগুলি আইসিইউতে আছে, আইসিইউ থেকে উদ্ধার করে আনতে হলে এই প্রসঙ্গে আবারও আসবো, একটা বিরতিতে যেতে হচ্ছে, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দেখছেন এখন প্রকাশ, বিরতির পর ফিরে এলাম। শুরুতেই আবার একটু হাতেম ভাইয়ের কাছে যেতে চাই, যে জায়গায় আপনাকে থামিয়েছিলাম, যে প্রণোদনার বিষয়ে আপনি বলছিলেন যে আপনি একটা দেশের উদাহরণও টেনেছেন। তো এই যে তাদের দেশে যেভাবে প্রণোদনা দেওয়া হয়, এই ধরনটা কি বদলানো উচিত? এবং আরো একটু সাথে আরেকটু জানতে চাই যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে,
ওই সরকারের আগের সরকারের যে সিদ্ধান্তগুলো ছিল সেই সিদ্ধান্তগুলো কি অব্যাহত থাকবে, না এই জায়গায় আপনাদের কোনো আবেদন আছে কিনা বর্তমান সরকারের কাছে আবারও? দেখেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি 2022 সালের নভেম্বর মাসের রপ্তানির ফিগার দেওয়ার পর থেকেই এই রপ্তানির ফিগার আমি বলেছি এটা আমরা করি নাই, এটার বিরুদ্ধে আমি কথা বলেছি এবং কন্টিনিউয়াস গত 1.5 থেকে 2 বছর আমি কিন্তু কন্টিনিউয়াস বলেছি যে বাংলাদেশ ইপিবি যে তথ্য দিচ্ছে এটা সঠিক নয়, এবং ফাইনালি কিন্তু এস্টাবলিশড হলো যে আমি যে বক্তব্যটা দিয়েছি এটা সঠিক, যে ইপিবির তথ্য সঠিক নয়। সেখানে আমরা $14 বিলিয়নের একটি ডলারের যে এই ভুল তথ্যের উপর ভিত্তি করে এই ইতিপূর্বে যে পলিসিগুলি করা হয়েছে সব পলিসি ভুল, এবং এই ভুল পলিসির খেসারত দিচ্ছে আমরা এখন রপ্তানি আমাদের ডিক্লাইনিং, এবং আমাদের ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি এখন মানে বন্ধের উপক্রমে গিয়ে পড়ছে এই ভুল তথ্যের উপর ভিত্তি করে যে পলিসি নেওয়া হয়েছে সেটা। সেই কারণে আমরা নতুন সরকারের কাছে অনুরোধ করব, আপনারা হিসাব করে দেখেন যে পলিসিগুলি করেছে তাতে দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামনে আরও কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সেগুলিকে আমরা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করব। দ্বিতীয়ত, আমরা গত 4-5 দিন আগে আমরা কিন্তু আমাদের প্রায় 31টা রপ্তানিমুখী সংগঠনের নেতৃবৃন্দ আমরা বসছিলাম, সেখানে দাবি আসছে যে এলডিসি গ্রাজুয়েশনের যে লক্ষ্য 2026 সাল এটাকে আপাতত স্থগিত করা 5 বছরের জন্য, কারণ বর্তমান প্রেক্ষাপটে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নাই। কিন্তু আমাদের একটা অর্জন কি তাহলে থেমে যাবে না? এটাই হ্যাঁ, কোনটা? আমাদের যে এলডিসি তে অর্জনের যে অর্জন, এটা তো থেমে যেতে পারে। আরে ভাই, আপনি অর্জনের জন্য বাহাদুরি দেখানোর জন্য আপনি একটা কিছু করলেন, এরপরে না খেয়ে মরলেন, তাহলে কি ওই যে আমরা দেখেছি যে পরিসংখ্যান যেটা আসছে যে ভুল তথ্য দেওয়ার যে এইগুলো কি তাহলে ওই লক্ষ্য বাস্তবায়নের জন্য? হ্যাঁ, সেটাই করা হয়েছে। সুতরাং আমরা বলেছি অন্তত 5 বছরের জন্য এটা পিছিয়ে দেওয়া হোক, পরিস্থিতি আরো উন্নতি হোক, আমরা আগে বাঁচার পরে একটা অর্থনীতি যখন একটা পর্যায়ে আসবে তখন গিয়ে আবার এলডিসি গ্রাজুয়েশনের কথা আমরা ভাববো। জি, আমি একটু জাহিদ স্যারের কাছে যে এই যে আর্থিক খাতের বিভিন্ন কথা উঠে আসছে যে বর্তমান সরকারের এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক খাতের যে শৃঙ্খলা ফিরিয়ে। হ্যাঁ, তো সেই জায়গাটাই এই যে ব্যাংকিং খাত এবং যে ইন্স্যুরেন্স বলি, এই খাতটাকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এবং ব্যবসা বা যে রপ্তানি খাত রয়েছে সেটিকে অবশ্য বেশি প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু ব্যাংকিং খাতের সংস্কারের কি কোনো প্রয়োজন আছে, বা ব্যাংকিং যে নীতিমালার বিষয়টা, এখানে আমরা দেখেছি যে পরিবারতন্ত্রের একটা আমরা গত কয়েক বছর ধরে দেখেছি, বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের দখলে ছিল কিছু ব্যাংক, সেই জায়গায় আমরা দেখেছি ব্যাপক ধরনের অধপতন হয়েছে। এই জায়গাগুলো কি কোনো পরিবর্তন দরকার, সংস্কার দরকার? অবশ্যই। আপনাকে ধন্যবাদ। আমি আসলে অবাক হয়ে শুনছিলাম ভাইয়ের কথা। উনি নিশ্চয়ই, আসলে তোমাকে ধন্যবাদ জানাই, উনি নিশ্চয়ই সৎ ব্যবসায়ী। কারণটা হচ্ছে এরকম, উনি ওনার নিজের ফিগারগুলো বলছিলেন যে আমি কোরিয়াতে রপ্তানি করেছি বা অন্য কোনো দেশে রপ্তানি করেছি, এই পরিমাণ প্রণোদনা পাবো। আমি নিশ্চিত ওনার মতো যদি সততার সাথে সবাই এই তথ্যগুলো প্রকাশ করতেন, তাহলে এই যে রপ্তানি আয়ের যে গড়মিল, দ্যাট মিনস প্রণোদনা পাচ্ছেন কিন্তু সেই টাকাটা ভাই হয়তো নিয়ে আসতেছেন, কারণ হচ্ছে আমরা মিডিয়াতেই শুনতে পাচ্ছি, কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু আছেন তারা কিন্তু এই প্রণোদনার টাকা হয়তো বিদেশে রেখেই আসছেন। তো সুতরাং এই যে প্রণোদনা ঠিক আছে, সাথে সাথে যেটা হচ্ছে যে অগ্রাধিকার খাত আছে, যেগুলো ধরেন এসএমই, যেমন ধরেন যে লাইফ লাইন যে বিজনেসগুলো আছে, তো ফর এক্সাম্পল হচ্ছে তারা রপ্তানি করে না, কিন্তু দেশীয় বাজারে হয়তো তারা পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে, তাদের হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করে। অনেক কৃষক আছে, ওরা পরিবহন ব্যবসায়ী আছে, যারা হচ্ছে জেলে কামার কুমার, এই সমস্ত ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে, এবং শিক্ষা গবেষণা, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে অর্থনীতির জন্য এগুলো উপকারী বয়ে আনে বলে মনে করি। দ্বিতীয় যেটা আপনি বলছিলেন যে ব্যাংকিং এবং দ্যাট মিনস আর্থিক সেবা খাত, হ্যাঁ, তো আর্থিক সেবা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা আছে কিনা? অবশ্যই আছে। এটা দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখেছি, ইভেন হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন যেটা নতুন করে প্রণয়ন করা হয়েছে, এখানে আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে আপনি অবাক হবেন। সেটা হচ্ছে যে শুধুমাত্র জনতা ব্যাংক থেকে একটা সুনির্দিষ্ট গোষ্ঠী পেইড আপ ক্যাপিটালের হচ্ছে 950 গুণ হচ্ছে তারা ঋণ নিয়ে গেছে। আপনি এটা কল্পনা করতে পারেন? তো এরকম যদি হয়, আপনি চিন্তা করেন একজন মাত্র ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই যে বয়স যেটা, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবেন, আমি আপনাকেই চাই। এজন্য হচ্ছে ব্যক্তিকে উদ্দেশ্য করে আইন সংস্কার, ঠিক আছে, 65 থেকে 67 করলেন।
ব্যক্তিকে উদ্দেশ্য করে একজন সিটিং সচিব ছিলেন, এই যে ইমিডিয়েট পাস্ট যে গভর্নর মহোদয়, তিনি সচিব ছিলেন, তার চাকরি আছে, কিন্তু তাকে গভর্নর করা হবে বলেই তাকে এখান থেকে অবসর দিয়ে তাকে এখান থেকে আবার গভর্নর নেওয়া হলো। তো এই যে আপনি খেয়াল করেন, বা হচ্ছে একটা নির্দিষ্ট পরিবার থেকে কয়জন ডিরেক্টর থাকবে না থাকবে, যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের দায়িত্ব কি হবে, তারা হচ্ছে মানে ইনডেমনিটি পাবে কিনা, লায়াবিলিটি থেকে তারা মুক্ত কিনা, এই সমস্ত ক্ষেত্রে তো আছেই। সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আমি একটু আগেও অবতারণা করেছি। সেটা হচ্ছে আমাদের দেশে যেটা হয় কি, যে ব্যাংক হচ্ছে মানি মার্কেট অর্গানাইজেশন, হ্যাঁ, আর্থিক বাজারের একটা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে পুঁজিবাজার প্রতিষ্ঠান, ঠিক আছে, যারা হচ্ছে ব্যাংক হচ্ছে স্বল্প মেয়াদে কিন্তু ঋণদান করতে পারে, বাই ডেফিনেশন বাণিজ্যিক ব্যাংক। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী ঋণ দরকার, আপনি রিয়েল এস্টেট ফাইন্যান্স 10 বছর 15 বছর 20 বছর মেয়াদী ঋণ নিচ্ছেন, আপনি হয়তো ফ্ল্যাট কেনার জন্য লোন নিচ্ছেন, এটা বাণিজ্যিক ব্যাংক দিচ্ছে, এটা মোটেও সম্ভব না, ব্যাংকিং ডেফিনেশনই নেই। আপনি শিল্প ঋণ, এটা 20 বছর মেয়াদী ঋণ নিচ্ছেন, এটা বাণিজ্যিক ব্যাংক কিভাবে দেয়? বাণিজ্যিক ব্যাংকে আপনি শর্ট টার্ম ডিপোজিট রাখি, তো সুতরাং এই ডিপোজিট যেটা শর্ট টার্ম, এটা 6 মাস 9 মাস 1 বছর 2 বছর, এরপরে তো আমাদের যারা আমানতকারী এদের তো আর আমরা আজীবনের জন্য তো ব্যাংকে টাকা রাখি না, কিন্তু 20 বছর 25 বছর এটা তো অনেকটা আজীবন। মানে সব মিলিয়ে সুতরাং আপনি যে অল ইন ওয়ান, রিয়েল এস্টেট করছে ফাইন্যান্সিং করছে বাণিজ্যিক ব্যাংক, আপনি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিং করছে বাণিজ্যিক ব্যাংক, বৈদেশিক ঋণে ফাইন্যান্সিং করছে বাণিজ্যিক ব্যাংক, অফ ব্যালেন্স শিট ব্যাংক ফাইন্যান্সিং করছে বাণিজ্যিক ব্যাংক, তাহলে বাণিজ্যিক ব্যাংক আসলে বাণিজ্যিক ব্যাংক নাই, এটা হচ্ছে এক কথায় বলতে গেলে হচ্ছে অল ইন ওয়ান। আমরা বলতে চাই যে বাইরের দেশে দেখেন সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন আছে, সেভিংস ব্যাংক আছে, ক্রেডিট ইউনিয়ন আছে, এবং বাণিজ্যিক ব্যাংকও কম করে হলো 26 ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে, কিন্তু আমরা এগুলোকে বহুমুখীকরণ করতে দেইনি, এগুলো ফ্লারিশ করতে দেইনি। এই জায়গাগুলোতে সংস্কার করা দরকার এবং নিশ্চয়ই এই সরকার অবশ্যই সেদিকে নজর রাখবেন বলে মনে হয়। এবং এই মুহূর্তে একটা বিরতিতে যেতে হচ্ছে, ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন প্রকাশ। একটু হাতেম ভাইয়ের কাছে যেতে চাই যে এই যে পুরো ব্যাংকিং সেক্টর বলি, আর্থিক খাত বলি, বা অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে, পরিবর্তন বা সংস্কারের কথা বলা হচ্ছে নতুন সরকারকে, এবং নতুন সরকারও সেই বিষয়টা নিয়েই ভাবছে। এই জায়গাটা সংস্কারের জন্যে কি কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় হওয়া উচিত এই সরকারের? দেখেন, এই সরকার একটা ম্যান্ডেট নিয়ে কিন্তু আসছে, জনগণের, সাধারণ মানুষের, ছাত্র সমাজের। কি ম্যান্ডেট? যে এই যে এতদিন যে দুর্নীতি হয়েছে বা হচ্ছে সমাজের বিভিন্ন পর্যায়ে, সরকারের বিভিন্ন পর্যায়ে, এগুলিকে একটা শৃঙ্খলে ফিরিয়ে আনা। এটাকে শৃঙ্খলে ফিরিয়ে আনতে গেলে সময় কিন্তু লাগবে, সহসা এটা আমরা আশা করতে পারি না। যেমন আমরা যদি এখন দেখি যে আমরা বিগত সময়গুলিতে যাদের দৌরাত্ম্য দেখেছি ব্যবসায়ীদের মাঝে বা বিভিন্ন জায়গায়, যে ব্যবসায়ীদের উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন বা এগুলি হয়েছে, যারা করেছে, এখন সেই একই মানে নিচের লেভেলের সেই একই ব্যক্তি কিন্তু এখনো কিন্তু মাঠে আছে, শুধু উপরের ভাইটা বদলে গেছে। আগে এই ভাইয়ের নেতৃত্বে গেছে, এখন ওই আরেক ভাইয়ের নেতৃত্বে শুরু হয়েছে। এইটা করার জন্য কিন্তু ছাত্ররা আন্দোলন করে এই পর্যায়ে দেশটাকে আনে নাই। সুতরাং এগুলিকে কেউ যদি মনে করে দেশ স্বাধীন হয়ে গেছে, এখন এতদিন তারা খেয়েছে, এখন আমরা খাবো, এটা দুর্ভাগ্যজনক। এটা খুবই এই কালচার থেকে, এই সংস্কৃতি থেকে, এই মানসিকতার থেকে বের হয়ে আসতে হবে। ছোট করে জানতে চাই যে এখন এই সরকারকে এই জায়গাগুলিকে দেখতে হবে, এবং তারা খুব ডিটারমাইন্ড, বিশেষ করে আমাদের সাথে বিভিন্ন লেভেলে কথা হয়েছে, এবং তারা এই বিষয়টাতে সিরিয়াস, এবং নিশ্চয়ই এই জায়গাটাকে তারা সংস্কার করবে। এই সংস্কার করে এরপরে বিভিন্ন জায়গার সংস্কারের পরে হয়তো একটা নির্বাচনের প্রশ্ন আসতে পারে। তো এটা যতদিন লাগে সে ততদিনই সেটা থাকবে, এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। আর আর্থিক খাতের ব্যাপারে আর্থিক খাতের ব্যাপারে যেটা সংস্কার, আর আপনি যে কাস্টমসের একটা কথা আমি বলতেছিলাম, উনি যে ওই যে বিদেশে অর্থ রেখে আসার কথা বলছেন, এই প্রসঙ্গে আমি ছোট করে বলি যে আপনার মনে আছে বছরখানেক আগে শুল্ক গোয়েন্দা একটা রিপোর্ট দিয়েছে, 300 কোটি টাকা পাচার করেছে, 10টি ফ্যাক্টরির নাম বলেছিল।
তো আমরা তখন এটা প্রতিবাদ করেছিলাম, ওই 10টি ফ্যাক্টরি প্রতিবাদ করেছে। শুল্ক গোয়েন্দার রিপোর্টেই বলছে যে এই মালগুলি স্যাম্পলের নামে, এই 300 কোটি টাকা যে পাচার স্যাম্পলের নামে গেছে, তো স্যাম্পলের নামে তো লক্ষ লক্ষ পিস যেতে পারে না। 2 নম্বর হচ্ছে তারা বলেছে যে এই মালগুলি যে গিয়েছে, ইএক্সপিটা সাউথ ইস্ট ব্যাংকের ইএক্সপি প্রত্যেকটা। তো এই যে 10টা প্রতিষ্ঠানের নাম বলছে, এই 10টা প্রতিষ্ঠান কারো ব্যাংকই সাউথ ইস্ট ব্যাংক না। তৃতীয়ত বলেছে এই মালগুলি মানে পাঠাবার ক্ষেত্রে 3টা সিএনএফ এজেন্ট জড়িত, ঘুরে ফিরে 3টা, তার মানে একটা সিন্ডিকেট ইনক্লুডিং কাস্টমস। তো আমি এখন অনুরোধ করবো এনবিআর নতুন চেয়ারম্যানকে, কোন কাস্টম অফিসার এই মালগুলি পাঠাবার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে তাদেরকে আগে ধরা হোক, তাহলে 300 কোটি টাকা কে পাচার করছে সেটা বের হয়ে নিশ্চয়ই সব জায়গায় সংস্কার করবে এবং সেই সময়টুকু নিশ্চয়ই তারাও পাবে। একটু জাহিদ স্যারের কাছে একই প্রশ্নে আসতে চাই যে এই যে ব্যাংকিং খাত সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক খাত বা রপ্তানি সবকিছু মিলিয়ে এই সরকারের মেয়াদ কতদিন থাকলে তারা করতে পারবে? আসলে মেয়াদ নিয়ে কথা বলা আমার মতো মানুষের আসলে সাজে না। এটা সরকার, জনগণের বিষয়, রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র আসলে পরিচালনা করে সরকার, এবং সেই সরকার আসলে জনগণের দ্বারা নির্বাচিত হওয়া বলে আমি মনে করি। তো প্রথমত আসি, দেখুন বিগত সরকার কিন্তু আসলে সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। ব্যাংকিং খাত বলেন, আপনি চিন্তা করেন এই যে পুলিশের প্রতি জনমানুষের যে রোষ, দেখা গেল পুলিশ বাহিনী কাজ করতে ভয় পাচ্ছে, থানায় যেতে পারছে না, সাহস করছে না। তো সুতরাং সাধারণ মানুষ কিন্তু পুলিশের প্রতি আস্থা নেই। আপনি অন্যান্য যে আপনি নির্বাচন ব্যবস্থা বলেন, আপনি সচিবালয় বলেন, আমলাতন্ত্র বলেন, বিচার ব্যবস্থা বলেন, আর্থিক প্রশাসন বলেন, সকল জায়গায় কিন্তু আসলে ধ্বংসের দ্বারপ্রান্তে, খাদের কিনারায় চলে গেছে। এখন এই সরকার, যদি আমরা বলি যে সকল বিষয়ে উনি ওনারা সংস্কার করবেন, তাহলে আসলে কতদিন সময় লাগবে এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আসলে দেশ যেহেতু রাজনীতিবিদদেরই আসলে কিন্তু সরকার পরিচালনা করা উচিত। তো সেই ক্ষেত্রে বর্তমানে যারা প্রশাসনে আছেন, যারা সরকারে আছেন, ওনারা যদি এমন একটা হতে পারে যে কোনো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তারা এসে একটা জোরালো ম্যান্ডেট, এই মুহূর্তে যেটা আছে যে আসলে কিন্তু এখন যে ছাত্র জনতার যে বিপ্লবটা হয়েছে, এটা স্বাগত জানাই। আমি বিশ্ববিদ্যালয় সরাসরি আমরা এটাকে স্বাগত জানিয়েছি, কিন্তু সাথে সাথে এটাও প্রত্যাশা রাখি যে আলটিমেটলি জনপ্রতিনিধিদের দ্বারা এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা এই সরকারের কাছে রাখছি। জি, অনেক প্রত্যাশা থাকবে সরকারের কাছে। নিশ্চয়ই আলোচনা করলে আরো অনেক দূর আমাদের আলোচনা এগিয়ে যাবে, কিন্তু এখানে সমাপ্তি করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। সকল বাধা উপেক্ষা করে দেশ এগিয়ে যাবে, অর্থনীতি সমৃদ্ধ হবে, সেই প্রত্যাশায় শেষ করছি এখন প্রকাশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।